প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। থমথমে গোপালগঞ্জ, বাল্য কারফিউর সময়সীমা, ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন। সিরিয়ার 160টি লক্ষ্যবস্তুতে হামলা চালালো ইসরায়েল। পাকিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় প্রাণহানি বেড়ে 180। অন্যদিকে ইরাকে শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে 69। ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বললেন, জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি গ্রামে কর্মসূচি করব। হাসিনা আমলের ভিডিওকে গোপালগঞ্জের বলে প্রচার করলেন জয়। আওয়ামী লীগের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ প্রেস উইংয়ের। পঞ্চগড় সীমান্ত দিয়ে আবারও 24 জনকে পুশিন। ভারতের গুজরাটে বাংলায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ দিয়ে গ্রেপ্তার তৃণমূলের বিক্ষোভ। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো হুতিরা। অন্যদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের শেকলে বাঁধা পোষা কুকুর, মন্তব্য খামেনির। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 94 ফিলিস্তিনি। তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়া যাবে, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে বুধবার দিনভর দফায় দফায় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এরপরই প্রশাসন কারফিউ জারি করে, যা বৃহস্পতিবার বিকেল 6টা পর্যন্ত ছিল। পরে কারফিউ বাড়িয়ে শুক্রবার বেলা 11টা পর্যন্ত এবং আবার দুপুর 2টা থেকে বিকেল 6টা পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়। এরপর নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা চলবে। কারফিউ চলাকালে শহরে থমথমে পরিবেশ বিরাজ করছে। রিকশা সীমিত চলাচল করলেও অন্যান্য যানবাহন বন্ধ রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানও খোলা হয়নি। এ সময় যৌথ বাহিনীর অভিযানে 14 জনকে আটক করা হয়েছে। তবে এখনও কোনো মামলা হয়নি বলে জানান সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান। ঘটনার তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় 3 সদস্যের কমিটি গঠন করেছে। জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি এর প্রধান। কমিটিকে 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আইন শৃঙ্খলা রক্ষা, ন্যায় বিচার নিশ্চিত করা এবং দোষীদের জবাবদিহিতার আওতায় আনার কথা বলা হয়। ইসরায়েল 14 থেকে 16 জুলাই পর্যন্ত সিরিয়ার সুয়েইদা ও আশপাশে অন্তত 160টি বিমান হামলা চালিয়েছে। লক্ষ্য ছিল সরকারি বাহিনীর ঘাঁটি, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদ। এতে বহু সিরীয় সেনা নিহত হয়। আইডিএফ জানায়, তারা সুয়েইদা থেকে সিরীয় বাহিনী সরিয়ে দ্রুত জনগণের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে অনির্দিষ্টকালের জন্য প্রস্তুত। তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলুর বরাতে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার দামেস্কে হামলায় 3 জন নিহত ও 34 জন আহত হয়েছে। সানা জানায়, জেনারেল স্টাফ কমপ্লেক্স ও কাসর আল শাবে লক্ষ্য করে হামলা হয়েছে। পাকিস্তানে ভারী বৃষ্টির কারণে গত 24 ঘণ্টায় 54 জনের মৃত্যু ও 227 জন আহত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। বর্ষা শুরুর পর থেকে মৃতের সংখ্যা 180 ছাড়িয়েছে, আহত প্রায় 500। সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাঞ্জাবে নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে ইরাকের আল কুদ শহরের কর্নিশ হাইপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে 69 জন নিহত, নিখোঁজ অন্তত 11। ভবনের ছাদে আটকে পড়াদের উদ্ধার করা হয়। ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ থাকতে পারে বলে জানিয়েছেন শহর কর্মকর্তা আলী আল মায়াহি। আগুন লাগার কারণ জানা যায়নি। গোপালগঞ্জ ও বাংলাদেশকে মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার ফেসবুক পোস্টে তিনি বলেন, আমরা আবারও গোপালগঞ্জে যাব, জীবিত থাকলে প্রতিটি গ্রামে কর্মসূচি করব। জুলাই গণ অভ্যুত্থানের পতাকা ঘরে ঘরে উঠবে। গোপালগঞ্জ মুজিববাদীদের নয়, বাংলাদেশপন্থীদের হবে। তিনি বলেন, আওয়ামী লীগ গোপালগঞ্জের মানুষের জীবন বিপন্ন করেছে, মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বেইনসাফি করেছে। গোপালগঞ্জবাসীর প্রতি বৈষম্যের বিরুদ্ধেও দলটি অবস্থান নিয়েছে বলে জানান তিনি।
বুধবার গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে হতাহতের খবর রয়েছে। এ ঘটনার পর একটি ভিডিও ভাইরাল হয় যেখানে পুলিশের গাড়িতে মরদেহ তোলা দেখা যায়। দাবি করা হয় এটি গোপালগঞ্জে পুলিশের গুলিতে নিহত ব্যক্তির দৃশ্য। তবে রিউমোর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় ভিডিওটি গোপালগঞ্জে নয় বরং 2024 সালের 4 জুন ব্রাহ্মণবাড়িয়ার ভাদুগড় এলাকার একটি পুরনো ঘটনা। ছিনতাইকারীর গণপিটুনির ভিডিওটি প্রথম ছড়ায় প্রাণের ব্রাহ্মণবাড়িয়া ও মোহাম্মদ সজন নামের পেজ ও প্রোফাইল থেকে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে আওয়ামী লীগের সংশ্লিষ্ট নিষিদ্ধ ঘোষিত একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে পুরনো ও অসংশ্লিষ্ট ছবি ছড়িয়ে মিথ্যা প্রচার চালানো হয়। এটি একটি সংগঠিত প্রোপাগান্ডা অভিযানের অংশ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আবারও পুশিং করেছে। বুধবার রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের দাঁড়িয়ার মোড় সীমান্ত দিয়ে 6 নারী, 5 শিশু ও 6 পুরুষ সহ মোট 17 জনকে বাংলাদেশে ঠেলে দেয় তারা। বৃহস্পতিবার সদর ও বোদা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয়রা সীমান্তবর্তী এলাকায় ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। পরে বিজিবি সদস্যরা এসে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বোদা থানায় হস্তান্তর করেন। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদে ফুঁসে উঠেছে তৃণমূল কংগ্রেস। 16 জুলাই কলকাতার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে দলটি। মিছিলের নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম সহ শীর্ষ নেতারা। তৃণমূলের অভিযোগ, আসাম, দিল্লি, রাজস্থান, ওড়িশা সহ বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের বাংলাদেশি হিসেবে গ্রেপ্তার ও পুশব্যাক করা হচ্ছে। সমাবেশে মমতা বলেন, বাংলা বলে বাংলাদেশি বানানো হচ্ছে, এ কেমন রাজনীতি? তিনি বিজেপির বিরুদ্ধে ভাষা ও পরিচয়ের ভিত্তিতে বিভাজনের অভিযোগ তোলেন। 13 জুলাই ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর, এলাদ বন্দর ও নেগেভের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, বিমানবন্দরে জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, এতে কার্যক্রম সাময়িক বন্ধ হয়ে যায়। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 16 জুলাই ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের শেকলে বাঁধা কুকুর আখ্যায়িত করে বলেন, ইরানে যে কোনো সামরিক হামলার জবাব দিতে প্রস্তুত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালালে ইরান কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। খামেনি বলেন, ওই ঘাঁটি ছিল অত্যন্ত সংবেদনশীল, আরও বড় আঘাত দেওয়ার সক্ষমতা ইরানের রয়েছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় নিহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। 15 জুলাইয়ের হামলার আরও অন্তত 94 ফিলিস্তিনি নিহত ও 252 জন আহত হয়েছেন। ফিলিস্তিনিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 58,600 জনে এবং আহত হয়েছেন 1,39,607 জন। বুধবার মন্ত্রণালয় জানায়, অনেক মরদেহ ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে বা রাস্তায় পড়ে রয়েছে, যেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি মানবিক বিপর্যয়ের কারণে। ভোটার তালিকা অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে নির্বাচনের তাফসিল ঘোষণার আগ পর্যন্ত যোগ্য নাগরিকদের ভোটার হওয়ার সুযোগ রাখা হয়েছে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ জানান, আগে প্রতি বছর 1 জানুয়ারি যারা 18 বছর পূর্ণ করতেন তারাই শুধু ভোটার হতেন। ফলে তাফসিল ঘোষণার আগেই 18 পূর্ণ করলেও অনেকে ভোটাধিকার থেকে বঞ্চিত হতেন। নতুন অধ্যাদেশে এই সীমাবদ্ধতা দূর করে তাফসিল ঘোষণার আগ পর্যন্ত 18 পূর্ণ করা নাগরিকদের ভোটার হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.